হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 22 অক্টোবর 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগোলিক, ঐতিহাসিক এবং স্ট্যাটিক জিকে রিলেটেড যে সমস্ত প্রশ্নোত্তর যেখান থেকে হতে পারে সমস্ত আমরা খুব ডিটেলসে জানব। তো প্রথম প্রশ্নে চলে যাব। সেন্টার হ্যাজ এক্সটেন্ডেড দ্য পলিসি পিরিয়ড অফ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ insurance scheme for healthcare worker fighting COVID-19 with effect from October 21st, 2021 for how many days? তো কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ এর আন্ডারের একটা পরিকল্পনা, যেখানে হেলথ কেয়ার ওয়ার্কার যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স দেওয়া হবে। তার সময় সীমাটা এক্সটেন্ড করা হয়েছে, বাড়ানো হয়েছে। সেটা কতদিনের জন্য বাড়ানো হয়েছে? উত্তর হচ্ছে পরবর্তী 180 দিনের জন্য কিন্তু এই স্কিমটা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ। তো আমরা স্কিমটা সম্পর্কে ডিটেলসে জানব। অর্থনীতিতে বিভিন্ন ধরনের স্কিম জিজ্ঞাসা করা হয়। তো PMGKY ইজ এ পার্ট অফ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ। তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের মধ্যে কিন্তু অনেক ধরনের পরিকল্পনা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে PMGKY, যেটা আমরা এক্ষুনি জানলাম। তো এটা কোভিড-19 এর সাথে যুদ্ধ করার জন্য এই স্কিমটা আনা হয়েছিল এবং এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটা স্কিম। ইট ওয়াজ ইনিশিয়ালি অ্যানাউন্স ফর আ 3-month পিরিয়ড, এপ্রিল, মে, জুন 2020 এই সময়সীমার জন্য প্রথমে আনা হয়েছিল, যদিও পরবর্তীকালে এটাকে বাড়ানো হয়। তো আমাদের এখানে মনে রাখার মতো যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013, 2013তে কিন্তু ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট আসে এবং সেই অ্যাক্টে বিভিন্ন রকম স্কিম দেওয়া হয়। রেশন বন্টনের কথা এই অ্যাক্টে বলা ছিল। প্রতি মাসে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক গ্রামীণ এবং শহরের মানুষদের চাল, গম এবং অন্যান্য দানাশস্য কিন্তু দেওয়া হবে, বাধ্যতামূলকভাবে দেওয়া হবে। তো এটা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013তে এসেছিল এবং তার সাথে অ্যাডিশনাল 5 কেজি গম অথবা চাল তার সাথে দেওয়া হবে। এই স্কিমের আন্ডারেই কিন্তু এটা ছিল। এবং in addition to this 5 kg of subsidized food grain already provided through the public distribution system. তো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এই ফুড সিকিউরিটি অ্যাক্ট এর আন্ডারে 2013তে যেটা ছিল তার সাথে কিন্তু আরও 5 কেজি এখানে যোগ করা হয়। দ্য নিউ ভার্সন অফ PMGKY lacks one of its important components which was there in 2020, that is free of cost 1 kg pulses per month to each households covered under the NFSA. তো 1 কেজি ডাল দেয়া হবে, যেটা 2020তে PMGKY এই স্কিমটার মধ্যে ছিল, সেটা কিন্তু বর্তমান স্কিমটাতে সেই অংশটা বাদ দেওয়া হয়েছে। তো আমরা দেখেছি কোভিড-19 সময় বিভিন্ন রকম স্কিম সরকার দ্বারা আনা হয়েছিল এবং সেটা যত কমে এসেছে, কোভিডের ইম্প্যাক্ট, প্রভাব যত বেশি কমে এসেছে, সেগুলো বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। তো প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখানে মনে রাখতে হচ্ছে এবং তার সাথে স্ট্যাটিক বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কোন স্কিমের সাথে জড়িত। এবং এই আইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, যেটা এসেছিল 2013তে সাল থেকে প্রশ্ন হয়ে থাকে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। হুইচ টিম হ্যাজ ওন দ্য থমাস কাপ 2020? 2020 যে অংশটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা অতি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এবং থমাস কাপ যেটা জিতেছে ইন্দোনেশিয়া। তো এটা চীনকে হারিয়ে ইন্দোনেশিয়া থমাস কাপ জিতেছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো থমাস কাপ কিন্তু ব্যাডমিন্টন প্রতিযোগিতার জন্য থমাস কাপটা খেলা হয়, যেটা 1939-এ স্যার জর্জ থমাস এর সময় শুরু হয়েছিল। তো থমাস কাপ ব্যাডমিন্টনের সাথে জড়িত, বিভিন্ন স্পোর্টস এবং তার বিভিন্ন টুর্নামেন্টগুলো কার সাথে জড়িত, সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় স্ট্র্যাটেজিকে থেকে, বিশেষত WBCS মেন্স এবং প্রিলিমসেও এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এবার আমরা দেখে নেব ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইন্দোনেশিয়া ক্যাপিটাল জাকার্তা, কারেন্সি রুপিয়া, খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইন্দোনেশিয়ার কারেন্সি রুপিয়া। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন্দোনেশিয়ান এবং হেড অফ দ্য গভর্নমেন্ট প্রেসিডেন্ট তিনি কে রয়েছেন? জোকো উইডোডো বর্তমানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ। আরেকটা অতি সম্প্রতি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ার মানচিত্র রয়েছে, জাভা, সুমাত্রা, বর্নিও,
এবং তার সাথে যে ছোটো ছোটো আইল্যান্ডগুলো রয়েছে সেগুলো, এই পুরোটা কিন্তু হোয়াইট কালারে যেটা রয়েছে সেটা ইন্দোনেশিয়া, এইটা অংশটা ফিলিপাইন্স। তো এখানে ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তা, সেটা কোন দ্বীপে রয়েছে? জাভা দ্বীপে রয়েছে। এখানেও এই জায়গা থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তৈরি হতে পারে। কিন্তু বর্তমানে এই অংশটা কিন্তু ডুবে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোস্টাল এরিয়াতে এই শহরটা অবস্থিত। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের জন্য সমুদ্রের জল বাড়তে থাকা এটা কিন্তু ডুবে যাচ্ছে ধীরে ধীরে। সেজন্য এই ইস্ট কালিমান্টান, যেটা বোর্নিও দ্বীপে রয়েছে, এখানে ইন্দোনেশিয়ার ক্যাপিটালটা শিফট করার কথাবার্তা চলছে। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অংশ, মনে রাখতে হবে। বর্তমানে যেটা জাকার্তা রয়েছে সেটা কিন্তু ভবিষ্যতে ইস্ট কালিমান্টান এখানে শিফট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো ইন্দোনেশিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। পরবর্তী প্রশ্নে চলে যাব। হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি বিকম দ্য ফার্স্ট টু আন্ডারটেক শুটিং অফ আ ফিল্ম ইন দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন? আন্তর্জাতিক স্পেস স্টেশনে কোন দেশ সম্প্রতি একটা শুটিং করেছে প্রথমবারের জন্য? তো এটা হচ্ছে রাশিয়া। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই তৈরি হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। Russian film crew has scripted record by undertaking the first ever motion picture shooting session in the International Space Station. The Russian film director Klim Sipenko and actress Yulia Preselid spent 12 days in the ISS for filming 30 minutes duration scenes for the film The Challenge. It took around 30 hours to record the material while in space. তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অনুষ্ঠিত হয়েছে এই 30 মিনিট দৈর্ঘ্যের একটা মোশন পিকচার, এবং এটার নাম হচ্ছে দ্য চ্যালেঞ্জ। এটাও গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন তৈরি হতে পারে। তো এইটা কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অনুষ্ঠিত হওয়া প্রথম একটা শুটিং। তো এরপর আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে এবং রাশিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা কি? এটা একটা স্পেস স্টেশন এবং এটা কিন্তু পৃথিবীকে লো আর্থ অরবিটে রয়েছে, পৃথিবীর লো আর্থ অরবিটে ঘূর্ণায়মান একটা প্ল্যাটফর্ম, স্পেস স্টেশন। ইটস আ মাল্টি ন্যাশনাল কোলাবোরেটিভ প্রজেক্ট। বিভিন্ন দেশ এই প্রজেক্টের সাথে যুক্ত ছিল। কোন কোন দেশ যুক্ত ছিল আমরা দেখে নেব। নাসা ছিল, যেটা ইউনাইটেড স্টেটসের স্পেস এজেন্সি। রসকসমস ছিল, যেটা রাশিয়ার স্পেস এজেন্সি। জাক্সা, জাপানের স্পেস এজেন্সি। ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এবং সিএসএ, কানাডার স্পেস এজেন্সি। তো এই এতগুলো দেশ মিলে কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা তৈরি করেছিল, যেটা লঞ্চ করা হয় 20 নভেম্বর 1998। দীর্ঘ সময় পূর্বে এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল এবং এতগুলো দেশের একটা কোলাবোরেটিভ প্রোগ্রাম এটা ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন তৈরি হয়। জাপানের স্পেস এজেন্সিকে কী বলা হয়, রাশিয়ার কী বলা হয়, ইউনাইটেড স্টেটস বা অন্যান্য দেশের সমস্ত এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো সমস্ত ইনফরমেশনগুলো এখানে গুরুত্বপূর্ণ। এরপর আমরা রাশিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেব। রাশিয়া, ক্যাপিটাল মস্কো, কারেন্সি রুবেল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রাইম মিনিস্টার মিখাইল ভ্লাদিমিরোভিচ মিশুস্তিন। তো প্রেসিডেন্ট সকলেই জানে, কিন্তু প্রাইম মিনিস্টারটাও এখানে জেনে রাখা প্রয়োজন। এবং রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, যেটা ইউরোপ এবং এশিয়া দুটো কন্টিনেন্টের মধ্যে পড়ছে। এরপর নেম দ্য নিউলি অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রেসলিং ফেডারেশন, ওয়েট লিফটিং ফেডারেশন। ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন এর নতুন প্রেসিডেন্টের নাম কি? তো এখানে উত্তরটা হচ্ছে সহদেব যাদব। সহদেব যাদবকে ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি অ্যাপয়েন্ট দেওয়া হয়েছে। RBI has recently imposed ₹1 crore monetary penalty on which payment bank for violating norms under Section 26 of the Payment and Settlement System Act 2007. সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন পেমেন্ট ব্যাংকের ওপর 1 কোটি টাকা পেনাল্টি চার্জ করেছে এই অ্যাক্টের ভায়োলেশনের জন্য? তো এটা পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপরই চার্জটা করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরবিআই এবং স্টেট ব্যাংক, এই দুটো ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ড থেকে WBCS মেন্সে সরাসরি প্রশ্ন আসতে দেখা যায় এবং প্রিলিমসে আসাটাও কিন্তু অসম্ভব নয়। সিলেবাসে কিন্তু সরাসরি উল্লেখ রয়েছে। আমরা যদি দেখি সিলেবাসে দেখব আরবিআই এবং স্টেট ব্যাংকের অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। বিভিন্ন ব্যাংকিং পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে, খুব সাধারণভাবে এসে থাকে, কিন্তু WBCS ইকোনমির ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো পেটিএম
পেমেন্ট ব্যাঙ্কের উপর এটা ইম্পোজ করা হয়েছে। এরপর আমরা দেখে নেব পেমেন্ট ব্যাঙ্ক সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জড়িত এবং অর্থনীতির একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় পেমেন্ট ব্যাঙ্ক। তো পেমেন্ট ব্যাঙ্কে কী কী বৈশিষ্ট্য রয়েছে? অ্যাকসেপ্টেন্স অফ ডিম্যান্ড ডিপোজিট, এরা ডিম্যান্ড ডিপোজিট কিন্তু অ্যাকসেপ্ট করে, অর্থাৎ ব্যাঙ্কে এই ধরনের পেমেন্ট ব্যাঙ্কে কিন্তু অর্থ সঞ্চয় করে রাখা যায়। ডিম্যান্ড ডিপোজিট কিন্তু টাইম ডিপোজিট নয়, অর্থাৎ এখানে ফিক্সড ডিপোজিট করা যায় না, শুধুমাত্র ডিম্যান্ড ডিপোজিটটাই এখানে রাখা যায়। ইনিশিয়ালি রেস্ট্রিক্টেড টু হোল্ডিং এ ম্যাক্সিমাম ব্যালেন্স অফ 1 লাখ পার ইন্ডিভিজুয়াল কাস্টমার, প্রত্যেকে হাইয়েস্ট সবচেয়ে বেশি 1 লাখ টাকা পর্যন্ত এই পেমেন্ট ব্যাঙ্কগুলোতে সঞ্চয় করে রাখতে পারেন, যদিও বিভিন্ন কমিটি এটাকে 2 লাখ করার একটা প্রস্তাব কিন্তু দিয়েছে, যদিও বর্তমানে এটা 1 লাখই রয়েছে। আচ্ছা, ইস্যুয়েন্স অফ এটিএম অর ডেবিট কার্ড, এরা কিন্তু ডেবিট কার্ড ইস্যু করতে পারে কিন্তু ক্রেডিট কার্ড পারে না, শুধুমাত্র ডেবিট কার্ড ইস্যু করতে পারে এই ধরনের ব্যাঙ্কগুলো। দে আর নট অ্যালাউড টু গিভ লোন, তারা কিন্তু লোন দিতে পারে না, পেমেন্ট ব্যাঙ্কের লোন দেওয়ার কোনো ক্ষমতা নেই। পেমেন্ট আর অ্যান্ড রেমিটেন্স সার্ভিস থ্রু ভেরিয়াস চ্যানেল, পেমেন্ট এবং রেমিটেন্স এই দুটো এরা কিন্তু বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করতে পারে। ডিস্ট্রিবিউশন অফ নন রিস্ক শেয়ারিং সিম্পল ফাইন্যান্স প্রোডাক্টস লাইক মিউচুয়াল ফান্ড ইউনিট অ্যান্ড ইন্স্যুরেন্স প্রোডাক্ট, তো এই মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্স প্রোডাক্ট এরা কিন্তু শেয়ার করতে পারে। নন রিস্ক, যেগুলো রিস্ক থাকে না সেই সমস্ত এরা কিন্তু এরা ডিস্ট্রিবিউট করতে পারে। আর কি করতে পারে? দে আর অনলি অ্যালাউড টু ইনভেস্ট দ্য মানি রিসিভড ফ্রম কাস্টমার্স ডিপোজিট ইন্টু গভর্নমেন্ট সিকিউরিটি, সাধারণ মানুষের যে অর্থ তাদের কাছে সঞ্চিত আছে সেটা কিন্তু শুধুমাত্র তারা সরকারের যে সিকিউরিটি, জিসেক যেটাকে বলি আমরা, গভর্নমেন্ট সিকিউরিটি, সেখানে ইনভেস্ট করতে পারে। কেন? তার কারণ বিভিন্ন কর্পোরেট যে বন্ডগুলো ছাড়া হয় সেখানে ইনভেস্ট করাটা রিস্কের বিষয়, কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন যে সিকিউরিটিগুলো রয়েছে সেখানে সেই বন্ড হোক বা অন্যান্য যে সমস্ত জিসেকগুলো রয়েছে সেগুলো কিন্তু সিকিউর, তো সেই জন্য শুধুমাত্র গভর্নমেন্ট সিকিউরিটিতে কিন্তু এরা ইনভেস্ট করতে পারে। আর কি করতে পারে? দে ক্যান নট অ্যাকসেপ্ট এনআরআই ডিপোজিট, তারা কিন্তু এনআরআই ডিপোজিটটা অ্যাকসেপ্ট করে না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। নন রেসিডেন্ট ইন্ডিয়ান যারা রয়েছে, বিদেশে বসবাসকারী ভারতীয় যারা রয়েছেন, তাদের ডিপোজিট কিন্তু এই ব্যাংক রিসিভ করতে পারে না। A payment bank account holder would be able to deposit and withdraw money through any ATM or other service provider. তো এরা ওই যে ডেবিট কার্ডের বিষয়টা হলো, তারা কিন্তু এটিএম থেকে, বিভিন্ন এটিএম থেকে অর্থ কিন্তু তারা তুলতে পারে এবং অন্যান্য সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে সেখানে। এবং আমরা জানি পেমেন্ট ব্যাঙ্কের কিন্তু ওয়ালেট হয়, ডিজিটাল ওয়ালেট হয়, সেখানেও অর্থ তারা সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে ট্রান্সফার করতে পারে। তো এই আদার সার্ভিস প্রোভাইড বলতে এটাই বোঝাচ্ছে। পেমেন্ট লাইসেন্স উড বি গ্র্যান্টেড টু মোবাইল ফার্মস, সুপারমার্কেট চেন অ্যান্ড আদার টু সেটার টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড স্মল বিজনেসেস। তো এই যে ছোটো ছোটো বিজনেসগুলো রয়েছে, সুপারমার্কেট চেন রয়েছে, এই সমস্ত জায়গাতে পেমেন্ট লাইসেন্সগুলো কিন্তু দেওয়া হয় অর্থের বিভিন্ন ট্রানজ্যাকশান করার জন্য। তো পেমেন্ট ব্যাংকের এই সমস্ত বৈশিষ্ট্য থেকে সরাসরি কিন্তু ইকোনমিক্সের প্রশ্ন আসতে দেখা যায় এবং ভবিষ্যতে কিন্তু আরও বেশি পরিমাণ প্রশ্ন এখান থেকে আসবে। পেমেন্ট ব্যাংক আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পেমেন্ট ব্যাংক কিন্তু নচিকেত মোর কমিটির সুপারিশের পর এই পেমেন্ট ব্যাংক কিন্তু স্থাপন করা হয়েছিল। কমিটি থেকে প্রশ্ন আসে ইকোনমিক্সে, তো নচিকেত মোর কমিটি মনে রাখতে হবে পেমেন্ট ব্যাংকের সাথে জড়িত। নেক্সট, হু হ্যাজ বিন রোপড ইজ অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম CoinDCX। তো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ একটা প্ল্যাটফর্ম রয়েছে, ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম CoinDCX, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? এটা হচ্ছে আয়ুষ্মান খুরানাকে CoinDCX এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে। সরাসরি প্রশ্ন আসতে দেখা যায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে, তো আয়ুষ্মান খুরানাকে নিযুক্ত করা হয়েছে। এবং আমরা দেখে নেব ক্রিপ্টোকারেন্সি, খুব গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসতে দেখা যায় এবং বর্তমানে এই ধরনের প্রশ্নই কিন্তু বেশি আসছে। তো ক্রিপ্টোকারেন্সি ইজ আ ডিজিটাইজ অ্যাসেট স্প্রেড থ্রু মাল্টিপল কম্পিউটার নিয়ে শেয়ার্ড নেটওয়ার্ক। তো ক্রিপ্টোকারেন্সিটা কি? এটা একটা ডিজিটাল কারেন্সি, ডিজিটাল অ্যাসেট, ডিজিটাল কারেন্সি, এর কিন্তু কোনো বস্তুগত অস্তিত্ব কিন্তু নেই, সম্পূর্ণটাই কিন্তু ডিজিটাল এবং এটা শেয়ার্ড নেটওয়ার্কের মধ্যে থাকে, এখানে কিন্তু কোনো সেন্ট্রালাইজড নেটওয়ার্ক থাকে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ব্লক চেন টেকনোলজির মাধ্যমে এই ক্রিপ্টোকারেন্সি
কিন্তু সংরক্ষিত হয় এবং সেখানে প্রত্যেকটা ট্রানজাকশানের যে তথ্য সেটা কিন্তু ওই টেকনোলজির মধ্যেই থাকে। অর্থাৎ প্রত্যেকটা ট্রানজাকশান কীভাবে হচ্ছে তার সমস্ত রকমের তথ্য কিন্তু অটোমেটিক্যালি ওই সার্ভারের মধ্যেই সেভ হয়ে যায়। এখানে কিন্তু কোনো সেন্ট্রালাইজড সার্ভার থাকে না। ওই নেটওয়ার্কের মধ্যেই কিন্তু ওই তথ্যটা কিন্তু থেকে যায়। তো খুবই গুরুত্বপূর্ণ এই ব্লকচেন টেকনোলজি, এবং এই ব্লকচেন টেকনোলজির কাজে লাগিয়ে কিন্তু আরও অন্যান্য জায়গাতেও কিন্তু ব্লকচেন টেকনোলজি কাজে লাগানো হচ্ছে। তো খুব গুরুত্বপূর্ণ বিষয় ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত ব্লকচেন টেকনোলজি। আর কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ক্রিপ্টোকারেন্সি কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। অ্যাবসেন্স অফ এনি সেন্ট্রালাইজ অথরিটি, কোনো সেন্ট্রালাইজ অথরিটিস আন্ডারে এটা কিন্তু নেই। যেমন আমাদের ব্যাংকিং সিস্টেম, আমাদের যে রুপি ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি আরবিআইয়ের হাতে নিয়ন্ত্রিত হয়। এখানে কিন্তু এরকম কোনো সেন্ট্রালাইজড এজেন্সি নেই যারা এটাকে কন্ট্রোল করছে। এটা সম্পূর্ণ একটা নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে এটা হয়ে থাকে। কোনো সেন্ট্রাল এজেন্সি বা কোনো একজন ব্যক্তি এটাকে কিন্তু কন্ট্রোল করছেন না। The system maintain record of cryptocurrency unit and who owns them. এই সিস্টেমে কিন্তু সমস্ত ধরনের রেকর্ড থেকে যায়, কার কাছে ক্রিপ্টোকারেন্সির কী পরিমাণ রয়েছে বা কী ধরনের সমস্ত তথ্য কিন্তু অটোমেটিক্যালি এখানে থেকে যায়, এবং সেটা কিন্তু ওই সার্ভারের আলাদা কোনো সার্ভারে এখানে কিন্তু সঞ্চিত হয় না। অর্থাৎ ওই সার্ভারটা খারাপ হয়ে গেলে বা সেখান থেকে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায় এখানে কোনো জায়গা নেই। এটা কিন্তু নেটওয়ার্কের মাধ্যমেই ওই তথ্যটা কিন্তু সঞ্চিত থেকে যায়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্য সিস্টেম ডিসাইড whether নিউ ইউনিট ক্যান বি ক্রিয়েটেড অ্যান্ড ইন কেস ইট ডাজ ডিসাইড দ্য অরিজিন অ্যান্ড দ্য ওনারশিপ টার্মস। তো নতুন ইউনিট তৈরি হবে কি না এটা কিন্তু সিস্টেমের মাধ্যমেই ডিসিশানটা নেওয়া হয় এবং ওর মধ্যেই কিন্তু এটা থেকে যায়। তো ক্রিপ্টোকারেন্সি মাইন করা যায়, অর্থাৎ এটা কিন্তু তৈরি করা যায়, এবং ক্রিপ্টোকারেন্সির একটা কিন্তু নির্দিষ্ট পরিমাণই এটা তৈরি করা যায়। মূলত বিটকয়েন এর বিষয়টা, বিটকয়েন একটা খুব বিখ্যাত ক্রিপ্টোকারেন্সি। তো সেটাও কিন্তু এখানে আমরা দেখব যেটা তৈরি হয়েছিল 2009 এবং সাতোশি নাকামোটো, যেটা একটা ছদ্মনামে একজন ব্যক্তি এই সিস্টেমটা তৈরি করেছিল, এবং তার সাথে সাথেই কিন্তু এই বিটকয়েন বিষয়টা আসে, এবং এটাও কিন্তু ওই ব্লকচেন টেকনোলজির মাধ্যমেই হয়েছিল। একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্সি কিন্তু এখানে মাইন করা সম্ভব, পুরোপুরি যে এখানে আনলিমিটেড কারেন্সি নয়। এই জন্যই কিন্তু এখানে মাঝে মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণ এর কিন্তু ভ্যালুটা প্রচুর বেড়ে যায়, কারণ এটা সীমিত। খুব সহজে এটা কিন্তু মাইন করা সম্ভব নয় বা তৈরি করা সম্ভব নয় বিটকয়েন। তার জন্য খুব হাই পাওয়ার্ড কম্পিউটার এবং আরও খুব উন্নত ধরনের যন্ত্র এখানে কিন্তু প্রয়োজন বিটকয়েন তৈরি করার জন্য। তো এই ধরনের ক্রিপ্টোকারেন্সির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং ব্লকচেন টেকনোলজি বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, সেটাও আমাদের মাথায় রাখতে হবে, এবং কোনো সরকার দ্বারা এটা কিন্তু নিয়ন্ত্রিত নয়। তো বিটকয়েন ছাড়া আর কি ক্রিপ্টোকারেন্সি রয়েছে? লিটকয়েন রয়েছে, পিয়ার কয়েন রয়েছে, নোমি কয়েন, ইথেরিয়াম, কার্ডানা। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে। এগুলো দিয়ে তুলে দিয়ে প্রশ্ন করা হতে পারে যে এই টার্মটা কিসের সাথে জড়িত। তো সেটা ক্রিপ্টোকারেন্সি মাথায় রাখতে হবে। এছাড়াও ফেসবুকের কিন্তু একটা ক্রিপ্টোকারেন্সি রয়েছে খুব বিখ্যাত। তো যারা এটা সম্পর্কে সচেতন, যারা এটা জানো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সির নামটা কি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব, চায়না বিট হুইচ কান্ট্রি টু লিফট 2020 উবের কাপ। চায়না 2020 উবের কাপ জেতার জন্য কোন দেশকে এখানে হারিয়ে এই উবের কাপ জিতেছে? এটা হচ্ছে জাপান। তো চায়না জাপানকে 3-1 হারিয়ে উবের কাপ ট্রফিটা জিতেছে, এবং মনে রাখতে হবে উবের কাপ কিন্তু এটাও ব্যাডমিন্টনের সাথে জড়িত। থমাস কাপ এবং উবের কাপ দুটোই কিন্তু ব্যাডমিন্টনের সাথে জড়িত, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এখানে আমরা চীন এবং জাপান সম্পর্কে কিছু তথ্য দেখে নেব। চীনের ক্যাপিটাল বেজিং, চীনের কারেন্সি চাইনিজ ইউয়ান, ল্যাঙ্গুয়েজ মান্দারিন, এবং প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের ভৌগোলিক অবস্থানটা দেখে নেব। চীনের বাউন্ডারি রয়েছে মঙ্গোলিয়ার সাথে, রাশিয়ার সাথে, নর্থ কোরিয়ার সাথে, এবং এখানে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ভিয়েতনাম, লাওস, মায়ানমার, এই দেশগুলোর সাথে, এবং খুব গুরুত্বপূর্ণ এখানে রয়েছে ইস্ট চায়না সি পূর্ব দিকে, এবং নিচে সাউথ চায়না সি। সাউথ চায়না সিতে কিন্তু বিভিন্ন দেশের সাথে চায়নার বাউন্ডারি ডিসপুট দেখতে পাওয়া যায়, এবং এখানে আমরা দেখছি হুয়াংহো এবং ইয়াংশিকিয়াং, এই দুটো নদী কিন্তু পরস্পর সমান্তরালে প্রবাহিত, যেটা চীনের সবচেয়ে বেশি
উৎপাদন হয়ে থাকে কিন্তু এই অংশটা, এবং এই অংশটা কিন্তু সম্পূর্ণ মরুভূমি অংশ। এরপর দেখে নেব জাপান সম্পর্কে তথ্য। জাপান ক্যাপিটাল টোকিও, কারেন্সি ইয়েন, ল্যাঙ্গুয়েজ জাপানিজ এবং প্রাইম মিনিস্টার ওশিহিডে সুগা। জাপান একটা দ্বীপ রাষ্ট্র, উত্তর প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ছে, এবং দ্বীপগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী কী দ্বীপ রয়েছে? হোক্কাইডো, হনসু, কিউসু এবং শিকোকু, এই 4টে আইল্যান্ড নিয়ে কিন্তু জাপান দেশটা তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় যে আইল্যান্ড সেটা হচ্ছে হনসু, এই অংশটা হনসু, এবং টোকিও কিন্তু এই হনসু দ্বীপের মধ্যেই রয়েছে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই সংক্রান্ত স্ট্যাটিক, জিকে, অন্যান্য ভৌগোলিক, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সমস্ত কিছু আলোচনা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।